আমরা ক্লাসে দেখব বিগত যে ক্লাসগুলোতে দেখেছি আমরা ব্যাটেল অফ পলাশি নিয়ে দেখেছিলাম। ব্যাটেল অফ পলাশি দেখলাম যে কেন হলো, কারণটা কি। ব্যাটেল অফ পলাশি আমাদের মুঘলরা কী করে হেরে গেল, মুঘলদের টিমটা হারলো কী করে, ঠিক আছে। তারপরে দেখলাম যে হ্যাঁ যে এইটা ব্যাটেল অফ পলাশি আমি আগে পড়েছিলাম, তখন এই একটা পয়েন্ট বলেছিলাম যে এটা তো ডেটটা তো মনে রাখবেই, 23শে জুন 1957 1757 সালে, ঠিক আছে। কার মাঝখানে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজউদ্দৌলার সাথে হয়েছিল, ঠিক আছে। এবারে এই যে যুদ্ধটা হয়েছিল, যুদ্ধটা দুটো অ্যাসপেক্টস আছে, ঠিক আছে। একটা, এটা কি আদৌ যুদ্ধ ছিল, ঠিক আছে। আরেকটা দুটো পয়েন্ট হচ্ছে যে এইটা যুদ্ধটার পর কী করে আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো এই যে ডিসেপশন নট এ ব্যাটেল জিনিসটা বলা হচ্ছে, আদৌ যুদ্ধ কি না জিনিসটা, যুদ্ধ কি আদৌ ছিল? হ্যাঁ, এই যুদ্ধটা থাকার জন্য আগে বলেছিলাম যে 4টে পয়েন্ট ছিল। 4টে পয়েন্ট কি? একটা রোল অফ ট্রেটার্স, ঠিক আছে। রোল অফ ট্রেটার্স মানে কি? যেমন যারা ধোঁকাবাজি যায় যে করেছিল, যেমন হচ্ছে মীর জাফর করেছিল, ঠিক আছে। তো কি বললাম, আগে আগে পয়েন্ট বললে মীর নাদান আর মীর মোহন, এই দুজন মাত্র সিরাজের ছিল, বাকি হোল আর্মি কেউ যুদ্ধক্ষেত্রে নামেনি, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ম্যানিপুলেশন অফ মীর জাফর এমন করে সিরাজকে বলেছিল তুমি যুদ্ধক্ষেত্রে যে চলে যাও, ঠিক আছে। এইসব ম্যানিপুলেট করেছিল বাই মীর জাফর। আর কি, সিরাজের ভাগ্য তো ছিলই, অতটা ভালো ছিল না। হ্যাঁ, আরেকটা কী ছিল যে এইখানে যে যুদ্ধটা হয়েছিল, বলেছিলাম জাস্ট এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট বলেছিলাম যে ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে আমার 29 জন লোক মারা গেছিলো। কিন্তু যদি আমি অন দ্য আদার হ্যান্ড দেখি যে সিরাজের প্রায় 500 জন মারা গেছিলো। তো তো এই সব ক্যাজুয়ালিটিস দেখে এটা কোনোদিনই বলবো না এটা ব্যাটেল, ঠিক আছে। তাও ব্যাটেল অফ পলাশি এটা বলা হয়। আর একটা মেন চেঞ্জ যেটা আছে যে এই যুদ্ধটার পর এই যুদ্ধটার পর যে আমাদের আজকে যেটা পড়বো যে ইন্ডিয়ান হিস্ট্রিটা চেঞ্জ কী করে হলো। তো আমি টপিক দিয়ে দিচ্ছি, 2 নম্বর টপিক, ঠিক আছে। চেঞ্জড দ্য কোর্স অফ হিস্ট্রি। এই যুদ্ধটার পর হিস্ট্রির যে কোর্সটা চেঞ্জ কী করে হয়ে গেল, ঠিক আছে। 4টে পয়েন্ট করছি, ঠিক আছে। এই যুদ্ধটার পর যখন যুদ্ধটা হওয়ার পরে এই জিনিসটাকে বলা হচ্ছে বিগিনিং অফ ডার্ক এজ বা ডার্ক নাইট বলতে পারো। বিগিনিং অফ ডার্ক নাইট, অন্ধকার রাত শুরু হয়ে গেল, ঠিক আছে। পয়েন্টগুলো বোঝাচ্ছি। আরেকটা কি, এই যুদ্ধটার পর থেকে এই যে বেঙ্গল ছিল আমাদের, এখনকার ওয়েস্ট বেঙ্গল বলছি না, আগেকার বেঙ্গল, বাংলাদেশ, আমাদের এখনকার ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের কিছু পার্ট, অনেকটাকে নিয়েই বেঙ্গল ছিল, ঠিক আছে। তো এই বেঙ্গলটা না ব্রিটিশদের কাছে একটা ব্যাংক টাইপের হয়ে গেল, পিগি ব্যাংক, যেমন আমরা পয়সা জমাই না, পিগি ব্যাংক টাইপের হয়ে গেল, পিগি ব্যাংক ফর ব্রিটিশ, ঠিক আছে। আর কি আছে, আর কি বলতে পারি চেঞ্জ কী করে হলো, এইটা হচ্ছে এরপর থেকে বিগিনিং অফ মডার্ন এরা, ঠিক আছে। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে বিগিনিং অফ ডমিনেন্সি ইন ইন্ডিয়া, বিগিনিং অফ ব্রিটিশ ডমিনেন্সি ইন ইন্ডিয়া। এই 4টে পয়েন্ট আমরা পড়বো। এই 4টে পয়েন্ট যদি আমরা একটু পড়ি তাহলে বুঝতে পারবো কী করে জিনিসটা চেঞ্জ হলো, ঠিক আছে। তো এই যে প্রথমে পয়েন্টটা কি বললাম, বিগিনিং অফ ডার্ক নাইট, এই অন্ধকার যুগ, এটা কেন বলা হচ্ছে, এইটা বলেছিল, মনে রাখবো, একজন পোয়েট ছিল, ও পোয়েটটার নাম হচ্ছে নবীন চন্দ্র সেন। এ লোকটি এটাকে বলেছিল,
কেন বলেছিল? এই যে আমরা তো দেখে আসছি, আমরা তো প্রথমে হরপ্পা শেষ হওয়ার পর তো আর্যরা এসেছিল। আরিয়ান্স থেকে যদি আমি এই মুঘল সাম্রাজ্য অবধি দেখি, এরপরে তো এরপর থেকে তো ব্রিটিশ এসছে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসছে। তো এইখানে আর কিছু সমস্যা হলো না, আর এইখানেই সমস্যাটা হয়ে গেল। কেন হলো? কেন হচ্ছে? রিভার্সাল অফ পলিসি। কী জন্য সমস্যাটা হলো? সমস্যাটা হলো কারণ সরি সমস্যাটা কেন হলো? রিভার্সাল অফ পলিসি। কি পলিসিটা কী ছিল? আগে যদি আমি এই যুগটাকে দেখি, এই আর্য যুগ থেকে মুঘল যুগ, ঠিক আছে, এই যুগটাকে দেখি, এই সময়টা ছিল ওয়েলফেয়ার স্টেট। ঠিক আছে, ওয়েলফেয়ার স্টেটটা কি? ওয়েলফেয়ার স্টেট মানে যদি আমি একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে বলি, মনে হচ্ছে এটা ওয়েলফেয়ার স্টেটটা মানে হচ্ছে বন্ড অফ লাভ বিটুইন পিপল অ্যান্ড গভর্নমেন্ট। মানে এই যে সরকার আর মানুষের মধ্যে একটা ভালোবাসার যে সম্পর্কটা, এটাকে বলছে ওয়েলফেয়ার স্টেট। কিন্তু এইখানে এসে কী হয়ে গেল জিনিসটা? সাপ্রেশন অ্যান্ড এক্সপ্লয়েটেশন। দমন শুরু হয়ে গেল। তো এই যে পলিসিটা চেঞ্জ হলো, ওয়েলফেয়ার স্টেট থেকে সাপ্রেশন অ্যান্ড এক্সপ্লয়েটেশন যে হয়ে গেল, রিভার্সাল পলিসিটা রিভার্স হয়ে গেল। এতদিন আর্য থেকে মুঘল অবধি এত রিভোল্ট কেন হয়নি? আমরা এখন আস্তে আস্তে পুরো অনেক রিভোল্ট হয়েছে। হ্যাঁ, যেমন সিম্পল রিভোল্ট দেখো, 1947-এ সিপাহি বিদ্রোহ হয়েছে, সন্ন্যাস রিভলিউশন হয়েছে, সান্থাল রিবেলিয়ন হয়েছে, অনেক রিভেলিয়ন, ইন্ডিগো রিভোল্ট হয়েছে। ঠিক আছে, তারপরে আরও নন কর্পোরেশন মুভমেন্ট হয়েছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছে, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হয়েছে। এগুলো সব এই পাশে হয়েছে। কিন্তু এইখানে এই যদি পার্টটাকে দেখি আমরা, আর্য থেকে এত বড় একটা, আর্যতে কখন আর্য এসেছিল, কখন মুঘল, এত বড় যে কোনো এত ঝামেলা হয়নি। কেন কি? এই সময়টাতে একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, মেনটেন করতো সব রাজারা। কি সেটা ছিল? বন্ড অফ লাভ বিটুইন পিপল অ্যান্ড গভর্নমেন্ট। সরকার মানে যে রাজা থাকতো, সেই সিস্টেম থাকতো, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে লোকের ভালো সম্পর্ক ছিল। কিন্তু যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এলো, যখন ওটা চেঞ্জ হয়ে কী হয়ে গেল? সাপ্রেশন অ্যান্ড এক্সপ্লয়েটেশন হয়ে গেল, লোককে দমন করতে লাগলো। সেই জন্যই জিনিসটাকে বলা হচ্ছে বিগিনিং অফ ডার্ক নাইট। জিনিসটা বুঝতে পারলে? বিগিনিং অফ ডার্ক নাইট। ওকে, এই পাশে আর যদি দেখি, এই প্রথম পয়েন্টটা পড়লাম, বোঝা গেল। আর এইটা কি বললাম? এই যে বেঙ্গলের এই বেঙ্গলটাকে আমি পিগি ব্যাঙ্ক কেন বলতে লাগলাম, পিগি ব্যাঙ্ক অফ ব্রিটেন কেন বলতাম? মানে ব্রিটেন যতদিন ছিল আমাদের রাজ্যে, আমাদের ভারতবর্ষে, 200 বছর, 200-250 বছর, 200 বছর ছিল। হ্যাঁ, আমি যদি একটা ডেট ধরি, 1757 থেকে, হ্যাঁ, 1947, এই এতটা বছর যদি এর আগেও 1600 সাল থেকে ছিল, এই যে পিরিয়ডটাকে দেখি আমি, তাহলে এই পিরিয়ডে অনেক টাকা পয়সা, হ্যাঁ, র ম্যাটেরিয়াল, মেন টাকা পয়সাটা ধরছি, টাকা পয়সা যখন যেমন পারতো ব্রিটিশ নিয়ে নিত। যেমন এই সময় এই যে ছিল রবার্ট ক্লাইভ যে ছিল, রবার্ট ক্লাইভ মীর জাফর থেকে, হ্যাঁ, মানে যখন পারতো, যেমন পারতো, গলা টিপে টাকা নিয়ে নিত। মানে এমন হয়েছে, যখন যে মীর জাফর তখন মরতে বসে, তখনও রবার্ট ক্লাইভ তার থেকে 5 লাখ টাকা নিয়ে, তখনকার 5 লাখ টাকা বলছি আমি, তখনকার 5 লাখ টাকা। জিনিসটা হতো কি? এই যে আমি যে সিম্পল একটা এখানে এক্সাম্পল দিই, এই পয়েন্টটা না এখানে লিখলাম, ঠিক আছে, এই যে এটা বোঝালাম, এই যে এটা আছে, এটা এ দিলাম, এটা বি দিচ্ছি, এটা সি দিচ্ছি, এটা ডি দিচ্ছি, এটা এ নম্বর পয়েন্টটা বললাম। ঠিক আছে, এবার জাস্ট বি নম্বর পয়েন্টে বোঝাচ্ছি। এই যে বি নম্বরটা বললাম, এই বেঙ্গলকে পিগি ব্যাঙ্ক কেন বলতাম? ব্রিটেনে 1750 সালে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয়ে গেছিলো, ইন্ডাস্ট্রিজ হতো। জিনিসটা কী হতো? যদি আমি এই ইন্ডিয়ার ম্যাপ, এখানে ওয়ার্ল্ড ম্যাপ যদি হয়, আমাদের ওয়ার্ল্ড ম্যাপ এখানে দেখি আছে কিনা, আমি ছবিটা, তাহলে বুঝতে সুবিধা হবে।
এই তো ওয়ার্ল্ড ম্যাপ নয়, এটা জাস্ট দেখছি। এইখানে এটা হচ্ছে ব্রিটেন, ঠিক আছে, আর এইটা হচ্ছে ইন্ডিয়া। তো কী করতো, এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1750 সালে শুরু হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প, বড় বড় ফ্যাক্টরি বসতে লাগলো। এদের কাজ কী করতো, এরা কী করতো, সব র মেটেরিয়াল না ইন্ডিয়া থেকে কম দামে এখানে নিয়ে যেত, নিয়ে গেল। কোনো কস্ট নেই, নিয়ে যাচ্ছে, ফ্রি অফ কস্ট নিয়ে চলে যাচ্ছে, কোনো মানে ইয়ে নেই। মানে র মেটেরিয়াল হলো কেমন, কটন বলছি এক্সাম্পল, কটনটাকে নিয়ে চলে গেলো ব্রিটেনে, ম্যানচেস্টারে। ম্যানচেস্টারে কী হলো, ম্যানচেস্টারে যেয়ে পর কটনটাকে জামা কাপড় নিয়ে আবার পুরো জার্মানিতে, বাইরের দেশে, ইউএসএতে করতে লাগলো। এটা আফ্রিকা থেকে কী তুলতে লাগলো, স্লেভ তুলতে লাগলো। তাহলে কি একটা মানে যখন একটা কোনো ফ্যাক্টরি বসে, কোনো একটা যে এই ফ্যাক্টরিটা বসলো, ফ্যাক্টরিতে কী কী লাগবে, ফ্যাক্টরিতে লাগবে ক্যাপিটাল, লাগবে টাকা পয়সা, যেটা ইন্ডিয়া থেকে আসছিল। কী লাগবে, র ম্যাটেরিয়াল, যেটা ইন্ডিয়া থেকে আসছিল। কী লাগবে, ওয়ার্কার লাগবে, স্লেভ, যেটা আফ্রিকা থেকে আসছিল। তাহলে কি এই তিনটে পিছনেই কোনো খরচা নেই, কিছুই খরচা হচ্ছে আমাদের। মানে মেন যে আমি একটা যদি কোনো জামা প্যান্টের কোম্পানি খুলি, তাহলে আমার তো টাকা পয়সা লাগবে, পুঁজি লাগবে, একটু টাকা ইয়ে করতে। এটা ইন্ডিয়া থেকে পাচ্ছেই ভরপুর। র মেটেরিয়াল লাগবে জিনিসটাকে বানাবার জন্য, সেটা আমাদের ইন্ডিয়া থেকে যাচ্ছে। এবং লেবার লাগবে, লেবারটাও লাগছে, আফ্রিকা থেকে যাচ্ছে, ফ্রি অফ কস্ট, সবই ফ্রি অফ কস্ট, কিচ্ছু না। তাহলে কি একটা হিউজ পরিমাণ কী করতে, একটা ওদের প্রফিট হচ্ছে। সেই জন্য জিনিসটাকে বলে বেঙ্গলকে তখনকার সময় পিগি ব্যাংক অফ ব্রিটেন বলা হতো। আর প্লাস বলছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল না, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য ওইখানে প্রায় হাজার হাজার ফ্ল্যাট ঘর তৈরি হয়েছিল, ঘর তৈরি হয়েছিল থাকার জন্য। ওই ঘরের টাকাটাও শুদ্ধ বেঙ্গল থেকে গেছে, বেঙ্গলের নবাব থেকে গেছে, ঠিক আছে। তো এমনি করে জিনিসটাকে, টাকাগুলো যে আমাদের টাকাটা আছে, পুঁজিটা এইখান থেকে যে পরে ব্রিটেনে গেছে, ঠিক আছে, বুঝতে পারলে জিনিসটা কেন এটাকে পিগি ব্যাংক অফ ব্রিটেন বলা হচ্ছে। এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, আর কি পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্ট কী আছে, যেটা বললাম কী ছিল 3 নম্বর পয়েন্ট, বিগিনিং অফ মডার্ন এরাকে কেন বলছি, এই সময় মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন এসেছিল নতুন টাইপের। আগে তো অন্য টাইপের করে চলতো। আগে যদি আমি মুঘল যুগ বা দিল্লি সালতানাত পড়ি বা তার আগে কি, তখন অ্যাডমিনিস্ট্রেশন অন্য ছিল। এখন কি হলো, এখন এখানে মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন এলো, কার্যকলাপ করার অন্য অন্য ভঙ্গি এলো। আর কি এলো, মডার্ন এডুকেশন এলো, ঠিক আছে, মডার্ন কালচার এলো এবং মডার্ন টেকনোলজি এলো। সেই জন্যই বলছে এটা একটা বিগিনিং অফ মডার্ন এরা, ঠিক আছে। আর কি হলো, আর লাস্ট পয়েন্ট হচ্ছে যেটা কি বললাম, বিগিনিং অফ ব্রিটিশ ডমিনেন্সি ইন ইন্ডিয়া। এই যে ব্রিটিশ যে ইন্ডিয়াকে একটা ব্যাংক বলে মনে করতো, শোষণ করতো, সব কিছু নিয়ে পরে কিছু মানে সব কিছু দিচ্ছে কিছু না, সব কিছু নিয়ে ডমিনেট করছে এবং সব কিছু নিয়ে নিচ্ছে। যেমন এক্সাম্পল বলি, যখন এই পলাশি যুদ্ধ হলো, এই পলাশি যুদ্ধ আফটার ব্যাটেল অফ পলাশি, এই যে 1757 সালে ব্যাটেল অফ পলাশি হলো, এখানে কি জিতে গেল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি উইথ দ্য হেল্প অফ মীর জাফর। এবার মীর জাফর, এবার সিরাজউদ্দৌলাকে তো বললাম, সিরাজউদ্দৌলাকে মেরে দিয়েছিল। কে মেরেছিল, মীর জাফরের ছেলে মেরেছিল। মীর জাফরের ছেলের কী নাম, মিরান, MIRAN, মিরান হেল্প করেছিল মারতে, ঠিক আছে। এবার গদিতে কে বসে গেল, গদিতে বসলো মীর জাফর। তো মীর জাফর যখনই গদিতে বসলো, সিরাজ ছিল,
সিরাজের পরে কে বসলো? মীর জাফর। মীর জাফর কী করলো? গিফট দিয়েছে জেতার জন্য। কী কী গিফট দিল? যে প্রথমটা একটা বললাম, গোল্ডেন ব্যাগ অফ ভিআইসি, যা পাচ্ছে টাকা পাকা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, গোল্ডেন ব্যাগ বলতে পারো, গোল্ডেন ব্যাগ অফ ইআইসি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মীর জাফর তো আছেই, নিজেই একটা গোল্ডেন ব্যাগ। 2 নম্বর কী হলো? অ্যাগ্রিমেন্ট কী করলো? অ্যাগ্রিমেন্ট করলো মিউচুয়াল ফ্রেন্ডশিপের। ঠিক আছে। 24 পরগনা, এখন যেটা আছে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, দুটো আগে তো একটাই ছিল 24 পরগনা, ওটাকে গিফট দিয়ে দিল পুরোটাকেই। এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি দিল। তখন তো মুঘল, তখন তো মীর জাফর, ইয়েরা তো বাংলার নবাব তো প্রচণ্ড বড়লোক এরা। ঠিক আছে। এবং মীর জাফরকে কী করলো? গদিতে বসিয়ে দিল। এবার তখন আস্তে আস্তে এবারে মীর জাফরের মাথা কখন খুলছে? তখন আস্তে আস্তে ব্রিটিশদের ডিমান্ড বাড়ছে আরও। এইটুকুতে হলো না, কিছু হচ্ছে, যাই হচ্ছে, মানে শুধু নট অনলি ইন্ডিয়াতে, যদি বাইরে কিছু কাজ, যদি ব্রিটেনেও কিছু কাজ হচ্ছে, তখন মীর জাফর টাকা নিয়ে যাচ্ছে। তখন মীর জাফর আর টাকা নেই মীর জাফরের। মীর জাফরকে বলা হয় ফার্স্ট পাপেট নবাব বলা হয় একে। এ পাপেট ছিল একটা, আর কিচ্ছু ছিল না। ঠিক আছে। তখন কি করলো? মীর জাফরকে বদলে পড়ে কে সিংহাসনে হলো? মীর কাসিম। কে এলো? চেঞ্জ করে দিল, মীর কাসিম চলে এলো মীর জাফরের পরে। তো সিরাজউদ্দৌলাকে মরে গেল। তারপরে কি এলো? মীর জাফরকে বাইরে পাঠিয়ে দিল, তুমি চলে যাও, তুমি পেনশনে থাকো। তারপরে চলে এলো মীর কাসিম। এবার এই যখন মীর কাসিম এলো, এর তখন সালটা হচ্ছে মোটামুটি 1760 থেকে 3 বছর মাত্র ছিল। রাজা হওয়ার সময় সবাই তো মস্তিতে আছে, কি আমি রাজা হবো। কিন্তু যখন ব্রিটিশ গলা টিপে ধরছে, কি আমাকে এই দাও, আমাকে ওই দাও, আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, তখন মাথা খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে। এবারে মীর কাসিম যখন এলো, তখন নবাবের ট্রেজারিতে একদম জিরো অ্যামাউন্ট নেই, টাকা নেই। টাকা নেই বলতে গেলে, কিচ্ছু নীল টাকা নেই বলতে গেলে, মানে নো মানি লেফট ইন ট্রেজারি। তখন এবার পে তো করতে হবে ওকে, নবাবকে তো পে করতে হবে। তো ও কী করলো তখন? মীর কাসিম এসে, সিলহাট আছে আসামের, সিলহাটের সাথে ব্যবসা করার জন্য ইয়ে করে দিল। ঠিক আছে, বা ব্যবসা করো, সিলহাটে যাও তুমি, ব্রিটিশকে বলে দিল। তারপরে আমাদের এখনকার যে বর্ধমান, তারপরে মেদিনীপুর, চিটাগং, ঠিক আছে, এইগুলো ইকোনমিক সেন্টার ছিল। এইগুলোকে সব দিয়ে দিল, সবগুলোকে দিয়ে দিল, যাও। আমি বললো, আমি এগুলো আমি টাকা দিতে পারছি না, তোমরা এখানে ব্যবসা করো, বাণিজ্য করে যাও। আর কি করে দিল? এবং মীর কাসিম বলল যে কার্নিটিকে যুদ্ধ হচ্ছিল, এই কার্নিটিকে বলল ব্রিটিশদেরকে হেল্প করবে, হেল্প টু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হেল্প করবে বলল। কিন্তু এবারে এইগুলো করছে, এবারে তো সবারই তো একটা লিমিট থাকে। গ্লাসের জল ভরে গেলে জলটা তো পড়বেই, তাই না? এবারে এইখানে কী করলো? এইখানে মীর কাসিম না কিছু বোল্ড ডিসিশন নিল, এটা ব্রিটিশরা ভাবতে পারেনি কোনো দিন। কেন কি, মীর জাফর তো হ্যাঁ ও নাও করে করে চলে গেল। মীর কাসিম যখন চাপ বাড়ছে, তখন ভাবছে এরা তো মুশকিল করে দিচ্ছে আমাদের। এরা তো মানে খাটে বসতে, এরা চেয়ারে বসতে দিলাম, এরা মাথায় বসে উঠে যাচ্ছে এবারে। তো এইখানে মীর কাসিম কিছু বোল্ড ডিসিশন নিল। কী বোল্ড ডিসিশন নিল দেখিনি। সব থেকে প্রথম বোল্ড ডিসিশন নিল যেটা মীর কাসিম, যেটা করলো, মুর্শিদাবাদে ক্যাপিটাল ছিল, ক্যাপিটালটা মুর্শিদাবাদ থেকে কোথায় শিফট করলো? মুঙ্গের, বিহার। মুঙ্গের যে বিহারে, ওইখানে ক্যাপিটাল শিফট করলো। ঠিক আছে। এবং মুঙ্গেরেই কী করলো? ক্যানন ফ্যাক্টরি বসিয়ে দিল। এখনও মুঙ্গেরের বন্দুক কাট্টা, যেটাকে দেশি কাট্টা বলে, যেটাকে, ওইটাই মুঙ্গেরে ফেমাস।
ওই ক্যানন ফ্যাক্টরি মুঙ্গেরে বসালো, এস্টাবলিশ করলো। তাহলে প্রথম বলে যদি ক্যানন ফ্যাক্টরি কার সময় মুর্শিদাবাদ থেকে মুঙ্গের হয়েছিল? মীর কাসিমের সময়। কে করেছিল? ঠিক আছে, তারপরে স্টেবিলাইজেশন অফ ক্যানন ফ্যাক্টরি কে করেছিল? মীর কাসিম করেছিল। কোথায় করেছিল? মুঙ্গের, বিহারে করেছিল। ঠিক আছে, আর কি করলো? 3 নম্বর পয়েন্ট, এমার্জেন্সি ট্যাক্স, একটা ট্যাক্স আছে, ঠিক আছে। এমার্জেন্সি ট্যাক্স, EMER, এমার্জেন্সি ট্যাক্সটাকে 3.5% ইনক্রিজ করে দিল। ঠিক আছে, এইটাকে, এই এমার্জেন্সি ট্যাক্সটাকে তখনকার নাম হতো খারজি জামা। ঠিক আছে, মনে রাখবে এটা, খাজরি জামা। এটাকে ট্যাক্সটাকে বাড়িয়ে দিল। ঠিক আছে, তারপরে নিজের যে, এবার তো মীর কাসিম বুঝে গেছিলো আমাকে একা ঠিক থাকলে হবে না, আমার নিচেরগুলোকেও ঠিক রাখতে হবে, আমার যে ইয়েগুলো আছে অফিসার্সগুলোকে ঠিক রাখতে হবে আমাকে। তো কীগুলো? চেঞ্জ ইন অফিসার্স রিঅর্গানাইজ করে দিল। রিঅর্গানাইজেশন করলো। এটা কি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করলো। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে লোকগুলো আছে, মিনিস্টার আছে, ওদেরকেও চেঞ্জ করে দিল যে ঘুষখোর হবে না, যাও, চলে যাও। এবং আরেকটা কী করলো? স্ট্রিক্ট মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার। এবারে এইগুলো যে করছে, ব্রিটিশের চোখে তো পড়বে। এই দুটো করে কি করলো? এই যে দুটো প্রথমে ওরা এই দুটো পার্ট করলো, এই দুটো, এক নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট, মুর্শিদাবাদ থেকে ক্যাপিটাল শিফট করে মুঙ্গেরে নিয়ে গেল এবং ক্যানন ফ্যাক্টরি। এটাকে কি দেখাচ্ছে? এটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট হয়ে গেল, নিজে ইনকামের রাস্তা হয়ে গেল। এর ট্যাক্সটা বাড়িয়ে দিল। এটা কি? এটা রেভিনিউটাকে ঠিক করলো। এই যে অফিসার চেঞ্জ করলো, আর তোমার এলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে মেনটেন করলো, এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হয়ে গেল। এটা কী হলো? অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলটাকে চেঞ্জ করে দিল। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করলো। এই যে সেলফ এমপ্লয়েন্ট, রেভিনিউ রিফর্ম করছে, ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, তারপরে অফিসার্সগুলোকে চেঞ্জ করে দিচ্ছে, এগুলো কি ব্রিটিশের কানে যাবে না? অবশ্যই যাবে। আর যখনই ব্রিটিশটা গেল, আর ওই সময় থেকে মীর কাসিমের সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্ব বেঁধে গেল। এরাই তুমি এইসব কেন করছো? তোরা কী আছে সব? ঠিক আছে, এবার একটা জিনিস বলছি, দেখো, ঠিক আছে, এগুলো করলো। এবার এই করে পরে কী হলো জিনিসটা? এইখানে একটা রিফট ক্রিয়েট হলো। রিফট মানে ঝামেলা, একটা রিফট ক্রিয়েটেড বিটুইন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড মীর কাসিম। MQ লিখলাম শর্টকাটে। কেন? ডিউ টু হিজ অ্যাকশনস। এই এতগুলো অ্যাকশনস করার জন্যই ঝামেলাটা বাঁধলো। ঠিক আছে, ঠিক আছে, এইবারে কী হলো জিনিসটা দেখো, ঠিক করে বুঝবে। এইখানে যে দ্বন্দ্বটা বাঁধলো, এই যে স্ট্রাগলটা হলো, এই স্ট্রাগলটা দুটো ভাগ করছি আমি, ঠিক আছে। কী কী ঝামেলা হলো? একটাকে মনে রাখবো, একজন আমেরিকান মার্চেন্ট ছিল। এই পয়েন্টটাকে বলছি আগে আমি, ঠিক আছে। দুটো পয়েন্টের জন্য ঝামেলাটা হয়েছিল। কথা দেখো, একটা আমেরিকান মার্চেন্ট ছিল, আমেরিকান মার্চেন্টের নাম ছিল খোয়াজা ইসরাইল সারহাদ। এই খোয়াজা ইসরাইল সারহাদ কী করলো? তোমার এই লোকটি কী করলো? আমাদের যে মোহাম্মদ কাসিম আছে, মোহাম্মদ কাসিমের সাথে একটা মিটিং করলো। ঠিক আছে, মিটিং করলো। আর এই একটা পয়েন্ট বলে লিখে নিই, দাঁড়াও আগে। আর এইখানে একটা হয়েছিল, এটা হচ্ছে মুঙ্গের কনভেনশন।
মঙ্গের কনভেনশন, ঠিক আছে, মঙ্গের কনভেনশন। তাহলে এই জিনিসটা কী হলো, তাহলে এই পয়েন্টটাকে আমি বলি আগে। এই আমেরিকান মার্চেন্ট যে ছিল, আমেরিকান মার্চেন্ট তখন খোয়াজা ইসরাইল সারাহাত যখন মীর কাসিমের সঙ্গে মিটিং করতে আসে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভাবছে কি এই লোকটা কেন আসছে, কোথায় গিয়েছিল, এই মঙ্গের যে ছিল না, এই মঙ্গেরে বললাম, মঙ্গের বিহারে যে ফোর্ট ছিল, একটা কিলা ছিল, ওই কিলাতে মিটিং হচ্ছিল। তো হলো এরা কিলাতে কেন করছে, এই মিটিং কেন করছে এরা, কী মানে কী লাগবে? হ্যাঁ, তখন ভাবলো যে ক্যানন করার জন্য একটা সল্ট পিটার বলে একটা জিনিস লাগে, ওটা ওখান থেকে নিয়ে আসবে বলে। এবার যখনই এটা ভাবলো, যে শুনতে পেলো যে এই তো মিটিং করছে এসে, তাহলে নিশ্চয়ই সমস্যা আছে। তখন কি করলো, তখন একটা ছিল অফিসার, ইলিশ বলে অফিসার, রিস্ক কী করলো, রেড করে দিল অ্যাট মঙ্গের ফোর্টে ও রেড করলো উইথাউট দ্য পারমিশন অফ নবাব। এবার যখন করলো তখন তো ইনসাল্ট ফিল হবে। এবারে এত ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী ভেবেছিল, যে মীর জাফরকে তো সে তো ঠিক আছে পারলো না, কিন্তু মীর কাসিম আমাদের মতো তাল মিলিয়ে চলবে, কিন্তু এ তো দেখছে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট রুলার কাজ করছে, নিজের মতো সব কিছু কাজ করে দিচ্ছে। তখন এটা তো ভয় ধরবে না, তখন তো কেন ভয় ধরবে, তখন তুই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছোটো একটা কোম্পানি, ছোট্ট কিছুজন 100-200 সৈন্য নিয়ে আসে, তো ভয় তো লাগবেই, তাই না? ইন্ডিয়া এইদিকে এত বড় যায় বিয়ে, কিন্তু ওদের বুদ্ধিমান ছিল, ঠিক আছে। এবার যখন এই ঝামেলাটার জন্যই এই দ্বন্দ্বগুলো বেঁধে গেল, এই ক্যানন ফ্যাক্টরি কেন, ক্যানন ফ্যাক্টরি যখনই বসালো তখন তো ভয় লাগবে ওদের, না? কি ক্যানন ফ্যাক্টরি বসিয়ে দিচ্ছিল আমাদের যে এখন যদি ইন্ডিয়া যদি ক্যানন পাওয়ার, মানে মেন ব্রিটিশরা কেন জিতছো, আমাদের তো ইন্ডিয়া সব তো যুদ্ধ, তরোয়াল ঢাল তীর-ধনুক নিয়ে যুদ্ধ করা সব ওদের তো তখন মডার্ন অ্যাডভান্স ওয়েপন চলে এসছে, বন্দুক চলে এসছে, তাই না? অতটা ছিল না, মানে রাইফেল ছিল হতে পারে, কিন্তু ক্যানন ছিল না, ক্যাননটা অনেকটা বড় এফেক্ট করতো, অনেকটা বেশি ড্যামেজ করতো। তো এইগুলোতেই তোমার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভয় খেলো, এতে আমি যদি এমনি করে ছেড়ে দিই তাহলে আমাদেরকে তো আমাদের কাঁধে চেপে বসবে। আর এই জিনিসটা থেকেই দ্বন্দ্ব বেঁধে গেল এবং ব্যাটেল অফ বক্সার শুরু হয়ে গেল। কেমন? এবারে এই জিনিসটা, এবারে যে এই মঙ্গের কনভেন্সটা লিখেছে, এই জিনিসটা কি, এই জিনিসটা তখন দেখছে যে আমার মঙ্গের ফোর্টে রেড করে দিল, তখন কি করলো, যে মীর কাসিম জানতো, মীর কাসিম ভেরি মাচ অ্যাওয়্যার অফ দ্য স্ট্রেংথ অফ দ্য কোম্পানির যে স্ট্রেংথ জানতো, সেই জন্য কী করলো, মীর কাসিমের চিঠি লিখলো গভর্নর অফ ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, এবং বলল, রিকোয়েস্ট করলো যে আপনার যে অফিসারদেরকে কন্ট্রোলে করুন, ঠিক আছে, কন্ট্রোলে করুন আপনারা ইয়েদেরকে। এবং এই যে চিঠি লিখলো, কাকে লিখলো, নবাব মানে মীর কাসিম, লেটার টু গভর্নর অফ ফোর্ট উইলিয়াম, এখন যে ফোর্ট উইলিয়াম যেখানে ইস্টার্ন আর্মি কমান্ড আছে ওটা ফোর্ট উইলিয়াম, ঠিক আছে, চিঠি লিখলো এবং দুজনের কথাবার্তা হলো। এবং কথাবার্তা যে হলো দুজনের মাঝখানে, মানে কার মাঝখানে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব মীর কাসিম, এই যে কথাবার্তা হলো এটাকেই বলা হচ্ছে মঙ্গের কনভেনশন। কত সালে? 1760 সালে মঙ্গের কনভেনশনটা হলো। এবং মঙ্গের কনভেনশনে কী কী ডিসাইড করলো, এবার দেখো, এই যে ডিসিশনটা হলো, এই যে কনভেনশনটা হলো, কোনো মিটিং টাইপের একটা হয়েছে, ঠিক আছে, কনভেনশন নাম দিয়েছে। তো এইখানে যে মীর কাসিমের প্রপোজাল কী কী ছিল শোনো। আর তো মীর কাসিম কথা শুনছে না, এবার তো মীর কাসিম তো বুঝে গেছে এই তো এরা বদমাইশ লোক, এরা একটু চেয়ে পড়ে সব কিছু ধূলিসাৎ করে দিচ্ছে। তো প্রথম কি বললো, প্রপোজাল ছিল, প্রথম পয়েন্ট বললো নবাব, মানে নিজেকে বলছে, নবাব শ্যাল বি দ্য সোল অথরিটি অফ অল ডিসপিউট।
মানে যদি কোনো সমস্যা হয়, ঝামেলা হয়, তাহলে কে কে কার কার ইয়েটা মান্য করা হবে, নবাবের ইয়েটা মান্য করা হবে কথাটা। ঠিক আছে। 2 নম্বর কী বলল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 9% ট্যাক্স দিতে হবে অফ দি ইন্টায়ার ট্রেড। যা ব্যবসা করবে সারা ইয়েতে তার 9% ট্যাক্স দিতে হবে ওকে। আর 3 নম্বর পয়েন্ট কি বললো, যে এই যে দাস্তাক আগে বলেছিলাম, দাস্তাক ইস্যু করে দিত। এবার দাস্তাক কী ছিল, দাস্তাক মানে পারমিট ফ্রি, দাস্তাকের মিসইউজ হতো, যে কেউ দাস্তাক নিয়ে নিতে পারতো, মানে দাস্তাক কোম্পানিকে দেওয়া হতো, কিন্তু মানে ইন্ডিভিজুয়াল লোকরাও, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অফিসাররাও দাস্তাক নিয়ে নিত, আবার ফ্রিতে ট্রেড করতো। তো কী বললো, রাইট টু ইস্যু দাস্তাক শ্যাল বি ইন হ্যান্ড অফ নবাব। আর নবাব এর একমাত্র রাইট আছে যে দাস্তাক ইস্যু করতে পারবে। বোঝা গেল? এই প্রপোজালগুলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া মীর কাসিম রাখলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। ওকে, এবং কি মনে হয় মানবে? মানবে না। কেন কি, তখন যে ফোর্ট উইলিয়ামের গভর্নর ছিল, ক্যালকাটা কাউন্সিল ওইখানকার রিজেক্ট করে দিল। বললাম কী উল্টাপাল্টা বকছেন আপনি। এবং এই থেকেই এই জিনিসটা থেকেই তোমার ব্যাটেল অফ বক্সার শুরু হয়ে গেল, ঝামেলা থেকে আস্তে আস্তে করে করে। তাহলে বুঝতে পারলো জিনিসটা, ঝামেলাটা কী শুরু হলো, ছোটো ছোটো পয়েন্ট নিয়ে আস্তে আস্তে ঝামেলা শুরু হচ্ছে। এবারে এটা তো আর মীর কাসিমের পক্ষে একাই তো মানে ইয়েকে হারানো সম্ভব না। তো কী করলো, সে মীর কাসিম বেঙ্গল ছেড়ে আবাদে গেল, আবাদ এটা আছে, হ্যাঁ, ওরা এখানে ট্রিপল অ্যালায়েন্স করলো, ট্রিপল অ্যালায়েন্স। ঠিক আছে, কী করলো, ট্রিপল অ্যালায়েন্স। ট্রিপল অ্যালায়েন্সটা কে কে থাকবে, এক জায়গায় থাকবে নবাব অফ বেঙ্গল, কে ছিল, মীর কাসিম, প্লাস নবাব অফ আওয়াধ, কে, সুজাউদ্দৌলা, প্লাস মুঘল এম্পারার, কে, একজন আছে মুঘল এম্পারার, শেষ হয়নি এখনও, মুঘল এম্পারার লোক আছে এখনও। মুঘল এম্পারার তো ঘায়াল শের এ আছে, এম্পারার কে, শাহ আলম টু ভার্সেস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ট্রিপল অ্যালায়েন্স এটাকে বলা, 3 জন হেল্প করলো, এটাকে ট্রিপল অ্যালায়েন্স বলা হচ্ছে। ঠিক আছে, কেন কি শাহ আলম তো আগে থেকেই বরখাস্ত করেই দিয়েছিল, কেন কি এই শাহ আলম আগে থেকেই সুজাউদ্দৌলার কাছে থাকতো, শেল্টারে ছিল। ঠিক আছে, তখন আগে থেকেই শাহ আলম সুজাউদ্দৌলার কাছে ছিল, আর তখন মীর কাসিম এলো, তখন দুজনেই হেল্প পেয়ে গেল। তা 3 জন মিলে যুদ্ধ করলো, কার সাথে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে। এই যুদ্ধটাকে কি বলা হচ্ছে, ব্যাটেল অফ বক্সার, মনে রাখবে। কত সালে, 1764। দেখো 1760 মুঙ্গের কনভেনশন হলো। তারপর এই জায়গাটা পড়ালাম যে এই এতটা পড়ালাম, এটা হচ্ছে 4 বছরের ফল। 4 বছরে এইসব উল্টাপাল্টা জিনিসপত্র হলো, এবং ব্যাটেল অফ বক্সার যুদ্ধটা হলো, এবং কে জিতলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি জিতলো, এবং একটা চুক্তি সাইন হলো। কি হলো সাইন, একটা চুক্তি সাইন হলো। চুক্তিটার নাম হচ্ছে কি, ট্রিটি অফ এলাহাবাদ। পরীক্ষাতে আসে, ট্রিটি অফ এলাহাবাদ কোন যুদ্ধের পরে হয়েছিল? ঠিক আছে, এটা হয়েছিল 1764 যুদ্ধ হয়েছিল। 1765 সবসময় যুদ্ধের পরের বছরটাই ট্রিটি হয়। ঠিক আছে, ট্রিটি যদি নাম মুখস্থ থাকে, ট্রিটির ডেট আসে, কিন্তু এটা করলেই হয়ে যাবে। 64 তা 65 নিশ্চয়ই ট্রিটি অফ এলাহাবাদ হয়েছে, তার পরের বছরই।
এই চুক্তিটা সাইন হলো। তো পরীক্ষাতে আসে যে ট্রিটি অফ এলাহাবাদ কোন যুদ্ধের পর হয়েছিল। যেমন কার্নেটিকেও পড়েছিলাম, ট্রিটি অফ রঙ্গাপত্তনম, এই ট্রিটি ওই ট্রিটি সব যুদ্ধের পরে ট্রিটিগুলো চুক্তিগুলো হতো। ঠিক আছে, তো ট্রিটি অফ এলাহাবাদ হয়ে গেল। এবার ট্রিটি অফ এলাহাবাদে কী করলো, ট্রিটি অফ এলাহাবাদে শাহআলম বলো, হ্যাঁ, তারপরে সৌজাউদ্দৌলা, ঠিক আছে, এরা সব জিনিসগুলো দিয়ে দিল। তাহলে কি এইবারে একটা সিম্পল একটা আমি ম্যাপ যদি দেখি, আমি ট্রিটি অফ এলাহাবাদটা পরের ক্লাসে করাবো, তার আগে ছোট্ট জিনিস অন্য জিনিস দেখাচ্ছি। একটা আমি ইন্ডিয়ার ম্যাপ নিচ্ছি একটা, হোয়াইট ম্যাপ ইন্ডিয়ার আছে, এটাই দেখি। এটা না, এটা দরকার নেই, সাদা ম্যাপটা কোথায় গেল? ইন্ডিয়ার ম্যাপটা ভালো, ইন্ডিয়ার ম্যাপ কোথায় আছে? এই তো ইন্ডিয়ান ম্যাপটা। এবার দেখো, এই যে রবার্ট, এখন তো রবার্ট ক্লাইভেরই গল্প পড়ছে এখন, অনেক এরপর ওয়ারেন হেস্টিং আসবে রবার্ট ক্লাইভের পর, ঠিক আছে। এইবারে ম্যাপটা যদি দেখি, তাহলে ম্যাপের মধ্যে কী কী দেখতে পাবো আমি? ফার্স্ট অফ অল এই একটা পোর্শন আছে, লাল পেন যেটাই করি, এই একটা আছে পোর্শন, এটা 1 নম্বর দিলাম, ঠিক আছে। এই একটা দিলাম, এটাকে, এই একটা হলো, এই একটা হলো, আর এই একটা, এই 4টে গোল গোল করলাম, জাস্ট বলছি আমি একটু বোঝাবার জন্য। এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম, এটাকে 4 নম্বর পয়েন্ট দিলাম। হ্যাঁ, এটা তো এই যে 1 নম্বরটা, এটা কি এইখানে তোমার তো হয়েছিল মনে আছে, অ্যাংলো কার্নেটিক ওয়ার। এখানে অ্যাংলো কার্নেটিক ওয়ারের যুদ্ধ, এতে সাউথ ইন্ডিয়া যেটা আছে, সাউথ ইন্ডিয়া এটা আন্ডার কন্ট্রোল চলে এসেছিল। কার আন্ডার কন্ট্রোল ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আন্ডার কন্ট্রোল চলে এসেছিল। ওকে, এইটা হচ্ছে নর্দেন সিরকার, এটাও ব্রিটিশ আন্ডারে ছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার আন্ডারে, ঠিক আছে। এই বেঙ্গলের পার্ট যেটা আছে, বেঙ্গলের পার্টটা কী হলো? ব্যাটেল অফ পলাশি থেকে, তাই না? ব্যাটেল অফ পলাশি থেকেও এটাও বেঙ্গল আন্ডার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটাও বেঙ্গলে চলে গেল। এবং এটা 3 নম্বরটা কি? 3 নম্বরটা কি? এই জায়গার 3 নম্বরটা কি? এখানে এলাহাবাদ আছে, ব্যাটেল অফ বক্সার, যেটা লিখে দিচ্ছি এখানে 1757, ঠিক আছে। 17 কত বললাম? 64, সরি। এইখানে ট্রিটি অফ কী হয়েছিল? এলাহাবাদ, 1765-এ। তাহলে কি দেখো কতটা জায়গা আস্তে আস্তে ব্রিটিশ কীভাবে ক্যাপচার করে 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 আসছে, সব ক্যাপচার হয়ে যাবে যেগুলো আছে। মুম্বাই তো এখানে, মুম্বাই তো আগে থেকেই ছিল, বলেছিলাম। মুম্বাই তখন ওই গোয়া থেকে নিয়েছিল, গোয়ার থেকে বলছি, পর্তুগিজ থেকে। হ্যাঁ, তাহলে এইগুলো অ্যাচিভমেন্ট ছিল রবার্ট ক্লাইভের, মানে একটা যে ক্লার্ক ছিল আগে, ক্লার্ক থেকে একজন হাইয়েস্ট গভর্নর হয়েছিল। তাহলে এইটাকেই মানে এই যে ব্যাটেল অফ বক্সারটাকে, এই ব্যাটেল অফ বক্সারটাই হচ্ছে এই ব্যাটেল অফ পলাশি কী করলো? ব্যাটেল অফ পলাশিটা তোমার বেঙ্গল কন্ট্রোল করে দিল, বেঙ্গল আন্ডারে চলে এলো। কিন্তু এই ব্যাটেল অফ বক্সারটা যেটা আছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে ইট লেড দ্য দিস ব্যাটেল লেড দ্য ফাউন্ডেশন অফ ব্রিটিশ, যা কি হলো, ফাউন্ডেশন অফ ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। তাহলে আস্তে আস্তে দেখো সব জায়গা কিন্তু ক্যাপচার হতে 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 যাচ্ছে,
ছোট্ট একটা কোম্পানি তার বিভিন্ন টাইপের পলিসিস নিয়ে, বিভিন্ন রকমের নীতি নিয়ে, উল্টাপাল্টা নীতি নিয়ে, বিভিন্ন টাইপের মানুষকে ঘুষ খাইয়ে এইসব কাজগুলো করা হচ্ছে। তো এরপরে আমরা নেক্সট ক্লাসে কী করব, নেক্সট ক্লাসে আমরা ট্রিটি অফ এলাহাবাদটা শেষ করব এবং ওয়ারেন হেস্টিং শুরু করব আমরা। না বুঝতে পারলে কোনো জিনিস কমেন্টে জানাবে আমাকে।